আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায় যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজপথে দলাদলি ভুগছে মানুষ। একটু আলোচনার জন্য যারা আমাদের সাথে স্টুডিওতে এর মধ্যে উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি। জনাব নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। রয়েছেন জনাব সৌরভ হাসান, সাংবাদিক ও কলাম লেখক, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব মশিউর রহমান, সংগঠক, জাতীয় নাগরিক কমিটি, আলোচনায় স্বাগত আপনাকেও। জনাব মশিউর রহমান, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আপনারা নতুন দল গঠন করতে যাচ্ছেন, আজকে একটি চমকও হয়েছে, সেই প্রসঙ্গে আসছি। তার আগে একটু কয়েকদিন আগের একটি ঘটনা, যখন বিডিআর যারা জওয়ান ছিলেন তারা ৫ আগস্টের পরে জানুয়ারিতেও কয়েক দফা তারা আন্দোলন করেছেন জওয়ানদের মুক্তির দাবিতে। সেখানে কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিন সরকারও অংশ নিয়েছিলেন এবং তিনিও বেশ কিছু দাবি করেছিলেন। অর্থাৎ যে দাবির মধ্যে কথা যে স্মারকলিপি দিয়ে দেওয়া হয়েছে সেখানে এমনটি ছিল যে বিডিআর বিদ্রোহের সদস্যদেরকে ষড়যন্ত্রমূলক অভিযুক্ত করা হয়েছে এবং গণহারে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজকে যে প্রসঙ্গটি আসলে আজকে কেন টানলাম, আজকে বিডিআর বিদ্রোহের এই দিবসে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন এবং তিনি আসলে বেশ হার্ডলি বলেছেন যে এটি জওয়ানরাই করেছেন এবং তিনি বলতে চাইছেন যারা শাস্তি পাওয়ার যোগ্য তারাই পেয়েছে, বিচারিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবেন না। মানে আপনাদের অবস্থান কি এই ক্ষেত্রে, মানে এখন কি আপনারা আরেকটু স্পষ্ট হলেন বা পরিবর্তিত হলেন, নাকি এখনো মনে করছেন যে না বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো সন্দেহ ছিল? দেখুন, আমি জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিত্ব করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে যারা সেই সময় যারা শাহাদাত বরণ করেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা চাই না যে এই বাংলাদেশে কেউ, ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেউ অন্যায় না করেও, অপরাধ না করে কেউ শাস্তি পাক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা সেই সময়ে আপনার শাহাদাত বরণ করেছেন বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যতটা কষ্ট করেছে এবং পাশাপাশি সেই সময় যাদেরকে এজন্য দায়ী করা হচ্ছে, তো তাদের পরিবারের কষ্টটাও আসলে আমরা অনেকটা দেখেছি। তখন আইনের কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে গত ১৬ বছরে হাসিনার আমলের যে শাসন ব্যবস্থা আমরা দেখেছি, সেখানকার আজকে একটা বিষয় কিন্তু সুস্পষ্ট যে সেই সময় যারা মাস্টার মাইন্ড ছিল সেই বিডিআর বিদ্রোহের পেছনে, সেই মাস্টার মাইন্ডদের অনেকেই কিন্তু ধরাছোঁয়ার বাহিরে। এবং সেই সময়ে যে বিডিআর জওয়ানদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে, আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে যখন কারাগারে ছিলাম, বেশ কয়েকবার কারাগারে থাকার আমার সৌভাগ্য বলেন বা দুর্ভাগ্য বলেন, রাজনীতির এই পরীক্ষায় আমি বেশ কয়েকবার কারাগারে ছিলাম। আমি আসলে সেখানে বিডিআরের অনেক সদস্যদের সাথে পার্সোনালি আমার কথা বলার সুযোগ হয়েছে। তো সেখানে আসলে তাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে কথা বলে আসলে মনে হয়েছে অনেকেই আসলে চাকরি করার কারণে, হয়তো ওইখানে চাকরি করার কারণেই হয়তো আসলে তারা জেলখানায় আছেন, হয়তো তাদের প্যানেলের অথবা তাদের কেউ থাকতে পারে। কিন্তু আমি পার্সোনালি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদের জায়গা থেকে আসলে যে বিষয়গুলো আসছে সেটা আসলে যদি ওইভাবে সরাসরি ব্যাখ্যা না করি, যে সেই জায়গা থেকে আসলে কিছুটা আসলে একটা করা যায় কিনা, সেই বিচারিক প্রক্রিয়া বা সেই সময় যারা আছে সেই বিষয়টাকে আসলে আবার একটু পর্যালোচনা করা যায় কিনা, যাতে করে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে করে শাস্তি না পায়, হ্যাঁ, এবং যাতে করে কোনো অপরাধীও ছাড়া না পায়। তো সার্বিক বিষয়টা আসলে আবার একটু, যেহেতু হাসিনার আমলের বিষয়গুলো আপনারা জানেন, তো সেই সময় আসলে ওইভাবে স্বাধীনভাবে পর্যালোচনা করার আসলে সুযোগ সেই সময় ছিল না। তো এখন আসলে পর্যালোচনা করা যায় কিনা, যে যিনি আপনার সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছেন, তো সেই জায়গা থেকে আসলে তারও আসলে একজন হিউম্যান বিইং হিসেবে তার প্রতি আসলে আমাদের অনুরোধ থাকতে পারে এইভাবে, যে আসলে আপনিও আপনার জায়গা থেকে দেখতে পারেন যে আসলে কোনো বিডিআর কোনো জওয়ান যাতে করে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে আসলে এর ভুক্তভোগী না হয়, সেই জায়গা থেকে আপনি হয়তো চিন্তা করে দেখবেন। জি, জনাব নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে তার বক্তব্যে আসলে অনেকগুলো বিষয় এসছে, তার মধ্যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই বলি, যেটি নিয়ে সারা দেশের মানুষ বেশ উদ্বিগ্ন, যে অবস্থাটি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, সেই প্রসঙ্গে তিনি আসলে রাজনৈতিক দলকেই কি এক ধরনের ইঙ্গিত করলেন কিনা? তিনি বলতে চাইছিলেন যে একে অপরের সাথে হানাহানি এবং বিষোদ্গারের যে ব্যস্ত, সেই সুযোগটি নিচ্ছে আসলে অপরাধীরা। দিন শেষে তো সেই বিষোদ্গারের ক্ষেত্রে আসলে বা হানাহানির ক্ষেত্রে বিএনপিও জড়িত রয়েছে। তার মানে আইন শৃঙ্খলা অবনতির জন্য বিএনপিরও কিছুটা দায় আছে কি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা।
দেখেন, বিএনপি একটা বড় দল, আমি অস্বীকার করব না যে বিএনপির মধ্যে কিছুই একদম ফেরেস্তা দল, বাট বিএনপি একটা বড় দল। বড় দলের কোথাও কোথাও নিজেদের মধ্যে কুন্দল থাকতে পারে বা এলাকা হিসেবে কোথাও হতে পারে। সেটার জন্য কি রাষ্ট্র কি কারণে রাষ্ট্র যদি আইনের অনুশাসনটা চালু করে, তাহলে কিন্তু আজকে সেনাপ্রধানের এই কথাগুলো বলার কথা ছিল না। রাষ্ট্র নির্লিপ্ত, একটা নির্লিপ্ত রাষ্ট্রের কাছে এটা ছাড়া, আমি ধরেন আমি নিজেই অপরাধী, আপনি যদি আইনের লোক হন, আপনি আমাকে অপরাধের জন্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন না? অবশ্যই করা উচিত আপনার। তাহলে কেন শাস্তি থেকে মওকুফ পেয়ে যাচ্ছে? এই জন্য সব কিছু বেড়ে যাচ্ছে। দেখেন সেনাপ্রধান যেটা বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতি বিপন্ন হবে, এই কথাটা কিন্তু উনি সর্বশেষ উনি বললেন, যেটা কখনোই কেউ কোনোদিন কোনো সেনাপ্রধান ওইভাবে বলতে হয় না। আমি ওনাকে সাধুবাদ জানাই এই কারণে যে উনি বলেছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার বলা, আমার কাছে মনে হয়েছে উনি দেশ নিয়ে উদ্বিগ্ন, এবং সেই জায়গা থেকে উনি কথাগুলো বলেছেন। এই কথাগুলো তো সরকার প্রধানের বলার কথা, সেনাপ্রধানের বলার কথা না। সেনাপ্রধান বলেন কারণ সরকার প্রধান নির্লিপ্ত, সরকার নির্লিপ্ত। তো যে সরকার নির্লিপ্ত, সে সরকারে থাকার দরকারটা কি? আমাকে আপনি বলেন। উনি এক জায়গায় বলছেন যে মতের বিরোধ হতেই পারে, কিন্তু তার মানে কি মারামারি কাটাকাটি হানাহানি করতে হবে? এটা তো করার কোনো কারণ নাই। এটাকে উনি যদি রাজনৈতিক দলকে বুঝান, উনি কোনো মানে নির্দিষ্টভাবে বলেন, কিন্তু এটা বোঝা যায়। এটা যদি রাজনীতিবিদদের বলেন, তারপরেও সরকার এইটার জন্য দায়ী। কারণ যে সরকারের কোনো এখন পর্যন্ত দল নাই, সেই সরকারই কিন্তু নিরপেক্ষ বিচার করতে পারে। কিন্তু ধরেন ৫ আগস্টের পরে আপনাদের এই আন্দোলনের ফলে বা সবখানে যেহেতু আইন শৃঙ্খলার পুরো বিষয়টি আসলে কাঠামোটি ভেঙে গেছে, এরপরে কি শুধু সরকারকে আসলে দায় দেয়া যায়? আপনি কাঠামোর কথাই যদি বলেন, উন্নত দেশগুলোতে 10 মিনিট 10 সেকেন্ড যদি কারেন্ট না থাকে 10,000 অকারেন্স হয়। বাংলাদেশ এমন একটা দেশ যে আপনি দেখেন সরকার একচেটিয়া পিটিয়েছে, মেরেছে। 10 দিন 8 দিন নেট ছিল না, পৃথিবীর সাথে কোনো যোগাযোগ ছিল না, তারপরেও কিন্তু নিজেরা কিছু করে নাই, যা করেছিল সরকারের লোকজন। দ্বিতীয়ত 3 দিন সরকার পালিয়ে যাওয়ার পরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। তো আপনার অন্যায় যদি দেশের মানুষ ওইভাবেই করত, সেটা বিএনপি হোক, অন্য দল হোক, যেটাই হোক, আপনাকে সাধুবাদ দিতেই হবে। কিন্তু ওই 3 দিন তো আপনারাও বেশ অ্যাক্টিভ ছিলেন, সাধারণ মানুষ অ্যাক্টিভ ছিল, সবাই মিলে পাহারা দিয়েছে। সেটা পাহারা দিয়েছে, আমি সেটাই বলছি। সেই 3 দিন কিন্তু কোনো অন্যায় কিন্তু ওই তুলনায় কিন্তু হয় নাই, ওই তুলনায়। তাহলে এখন কেন হচ্ছে? তাহলে এখন তো সরকার আছে, সরকার যেই হোক না কেন, যদি আপনার যে সরকার থাকে 15ই আগস্ট বা 21শে আগস্টের জন্য যদি আমি কারণ দর্শাই, যে বিএনপিকে যদি দায়ী করা হয় এবং মামলা যদি হয়ে থাকে, যদি আপনার, তাহলে এই সরকারের সময় যে অকারেন্সগুলো ঘটতেছে, তাহলে এই সরকারের প্রধানকে এটার দায়িত্ব নিতে হবে। একদম সোজা বাংলায় আমি বলছি, সরকারে থাকলে সরকারের এটা, সে তো চেষ্টাও করছে না। সে তো, আমি গত পরশু যখন রাত 3টায় একটা দেশের সরকার রাত 3টায় প্রেস কনফারেন্স করার অর্থটা কি? তার মানে দেশের খুব খারাপ অবস্থা হয়ে গেছে। 3টায় কিন্তু উনি বললেন যে না, আইন শৃঙ্খলা আগের থেকে ভালো বা কিছু ভালোই আছে, বিচ্ছিন্ন ঘটনা এইসব বললেন, কিন্তু রাত 3টায় কিন্তু সহজভাবে নেওয়ার মতো না। আচ্ছা নিলেন, উনি বললেন কালকে সন্ধ্যার পরে থেকেই দেখব। সন্ধ্যার পরে থেকে আমরা কি দেখেছি? উনি কি এমন দেখিয়েছেন? উনি এই যে ডেভিল হান্ট করেছেন, যৌথ বাহিনীর অভিযান। ডেভিল হান্টে আপনার কি 10-1500 লোক সারা বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে, সেগুলো কারা? একদম নাতিপুতি মার্কা ডেভিল হান্ট। ডেভিলদের তো আপনি অ্যারেস্ট করতে পারেন নাই, ডেভিলদের কিছুই করেন নাই। তো এই যে ডেভিলদের আপনি বাঁচিয়ে রাখছেন, আপনি একটা অভ্যুত্থান চলে গেছে, অভ্যুত্থানের পরে আওয়ামী লীগরা কোথায় গেল? কত আওয়ামী লীগ পালিয়েছে, না হয় 2000 3000, আর বাকি আওয়ামী লীগ 3000ই কি আওয়ামী লীগ? তো এই আওয়ামী লীগ কতগুলোকে অ্যারেস্ট করছেন? নয় 5000 10,000। আর সারা বাংলাদেশের আওয়ামী লীগ কোথায়, যাদের ঘরভর্তি টাকা? আপনি কি করেছেন? কোনো কারো ওইখানে আপনি কোনো আপনার আইনের শাসন চালু করার জন্য কোনোখানে ক্রোক করেছেন না? কোনোখানে কারো অন্যায় পথে ইনকাম করা টাকাগুলো, আপনি জানেন অন্যায় পথে অনেক সুযোগ আছে আপনার তাকে অন্যায় পথে ধরার জন্য, আপনি কি সেগুলো পর্যন্ত আপনি নিয়েছেন সরকারের? মানে কিন্তু সব আওয়ামী লীগ ধরলেই কি পরিস্থিতি উন্নতি হবে? সব আওয়ামী লীগ যারা করেছে তাদের ধরলেই কি পরিস্থিতির উন্নতি হবে? আপনি যখন শাস্তি পাওয়ার যোগ্য মানুষদেরকে অ্যারেস্ট করবেন, তখন বাকি শাস্তি পাওয়ার যারা লুকিয়ে পালিয়ে থাকবে তারা কিন্তু ঠান্ডা থাকবে। তারা কিন্তু এরকম করে চরমভাবে মানে
আপনার প্রচার করে কিন্তু অন্যায় কাজ করতে পারবে না। এখন যা হচ্ছে সেটা কিন্তু প্রচার করে অন্যায় কাজ হচ্ছে। দেশে যেভাবে রেপ হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, হচ্ছে না কোনটা? নেগেটিভ কোনটা হচ্ছে না? তাহলে সেই জায়গায় একজন সেনাপ্রধান যার কিনা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারপরেও আমি এখানে বলবো তো ওনারা কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ওরকম দেখাচ্ছেন আমি জানি না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারপরে ওনারা করে নাই, কিন্তু এই কথাগুলো বলার উনি যোগ্যতা রাখেন। জি, একটু জনাব সোহরাব হাসান, একটু আপনার কাছে জানতে চাই। সোহরাব ভাই, উনি আরও বেশ কিছু কথা বলছিলেন, প্রসঙ্গটি আপাও টানছিলেন যে সতর্ক করছি, একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। এটি কি আসলে বড় কোনো বার্তা দেয়, নাকি কেবল বক্তব্যের সাধারণ একটি বক্তব্য হিসাবেই দেখেন? আপনার বিশ্লেষণ। না, ধন্যবাদ। বার্তা তো দেয়। আমার সহ দুই আলোচককে শুভেচ্ছা জানিয়ে আমি কথা বলছি। তার আগে তরুণ বন্ধু মশুর যে বিষয়টি বললেন, 25শে ফেব্রুয়ারির যে ট্র্যাজেডি, 25-26 তারিখ তো এটি হলো 2009-এ। সেনাপ্রধান একটা জবাব দেওয়ার বা আত্মপক্ষ সমর্থন বলবো বা বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। এখন সেটি হয়েছে কিনা হয়নি এও ঠিক, যে এই ঘটনা কারা ঘটিয়েছে, তখন যে বিডিআরের সদস্য ছিল। আবার মশিউর যে বললেন যে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই হত্যাকাণ্ডের কারণে অন্যদের যদি ধরে থাকে, অন্যরা যদি শাস্তি পেয়ে থাকে যারা নিরপরাধ, তখন আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত বিডিআর যে কেন্দ্রগুলো ছিল, যে স্টেশনগুলো ছিল, সেখান থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। এক ধরনের কি বলা যায় যে সেটি ব্যাপক ভিত্তিক হয়েছিল। এখন শাস্তি কজন পেয়েছে? আমি যদি সংখ্যা ভুল না করি, আপনার মনে থাকবে 57 জন সেনা কর্মকর্তা তো মারা গেছেন, এবং 57 জন বিডিআর সদস্য জেলখানায় মারা গেছেন বিচারের আগে। মানে মব জাস্টিস হয়েছে জেলখানার ভিতরে। কারণ ক্রোধ, যে যারা সেনাবাহিনী থেকে ছিলেন বা সেনাবাহিনীর যে কোনো কারণে তাদের, এটা আমরা প্রায় সংবাদপত্রে বা টেলিভিশনে এই খবরটা আসতো। সুতরাং দুদিক থেকেই কিন্তু হয়েছে ঘটনাগুলো। এখন যে প্রশ্নটি আসছে যে পুনঃতদন্ত, আজকেই একটি ইউটিউবে আমি দেখলাম যে একজন সেনা কর্মকর্তার সন্তান তিনি বলেছেন যে এমন ধারণা তৈরি করা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতে এই ঘটনা ঘটিয়েছে। তাহলে এতগুলো যে এই যে হত্যাকাণ্ড ঘটল, হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? যাদের দেখা গেল যে এরা বন্দুক দিয়ে গুলি ছুড়েছে, এবং দেখা গেল যে একজন কর্মকর্তা ছাড়া, মানে বিডিআরের অন্য সবাই এর সাথে যুক্ত হয়েছে, একজনই প্রতিবাদ করেছিলেন। সুতরাং এটি মানে দল মত পথ এর বাইরে রেখে সত্য উদ্ঘাটন করা উচিত, এবং অপরাধীরা যাতে শাস্তি পায় এমন কিছু করা উচিত না যে অপরাধীরা পার পেয়ে যায়। অনেক মামলা কিন্তু এরকম হয়েছে আমাদের রাজনৈতিক। আর প্রথম হচ্ছে যে আমরা এই ট্র্যাজেডি রোধ করতে পারিনি, এটা রাজনৈতিক ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা এবং জনগণের ব্যর্থতা, কারণ এটি পারেনি। এবং ওই ঘটনার আগে ডাল ভাতের কথা মনে আছে। ডাল ভাত কর্মসূচি একটা বড় ঘটনা ছিল, যেটি সাধারণ জওয়ানদের মধ্যে ক্ষোভ ছিল, এবং অনেকেই বলেন সেই ক্ষোভের বিস্ফোরণ। ভারতের যে বিএসএফ আছে, আমাদের তো বিডিআর বা এখন বিজিবি এরই সমান্তরাল বাহিনী, তো সেখানে সেনাবাহিনীর কোনো সদস্য নেই, সেনাবাহিনীর কোনো কর্মকর্তা সেটি পরিচালনা করে না, সেটি তাদের ওই বাহিনীরই কর্মকর্তারা পরিচালনা করে। আমরা একটা এটি কি বলে পাকিস্তান থেকে বা ব্রিটিশ উপনিবেশিক উত্তরাধিকার বহন করেছি, যে সেনাবাহিনীর কর্মকর্তাদেরই সেটা পরিচালনার দায়িত্ব দেবে। এটা তো আলাদা বাহিনী,
এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাহিনী। দেখুন আমাদের যে দ্বৈত এইসব ব্যাপারে কিন্তু এই মৌলিক বিষয়গুলো প্রশ্ন আসছে না, আসছে হচ্ছে কাকে মুক্ত করা যাবে এবং কাকে জেলে ঢুকানো যাবে। এবং এটা একটি রাজনৈতিক ঘটনা। এই রাজনৈতিক অবশ্যই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হয়েছে, এর বাইরে যদি কেউ থাকে, কোনো মাস্টার মাইন্ড থাকে, কোনো দেশি বিদেশি কোনো চক্র থাকে, অবশ্যই সেটি তাদেরকে বিচারে আওতায় আনা। এর অর্থ না যে যারা অপরাধ, যারা সরাসরি গুলি করেছে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে রেহাই দেওয়া। আবার হত্যাকাণ্ডের বিচারের কারণে অন্য নিরপরাধ কেউ শাস্তি না পায়। দ্বিতীয় হচ্ছে যে সেনাপ্রধানের যে বক্তব্য, সেনাপ্রধানের 3টি পক্ষকেই কিন্তু তিনি এই বার্তাটা দিয়েছেন, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার এবং ছাত্র নেতৃত্ব, 3 পক্ষকেই। কারণ রাজনৈতিক অঙ্গনে এটি নিয়েই তো কী বলে পাল্টাপাল্টি, বাদানুবাদ, তর্ক বিতর্ক একে অপরকে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমটা এমন বিস্তৃত এবং সব কিছুই জানা যায়। এবং সেনাপ্রধান তার নিজের কথাও বলেছেন যে তার উপর আক্রমণ করা হচ্ছে, সেনাবাহিনীর উপর আক্রমণ করা হচ্ছে, গোয়েন্দা বাহিনীর উপর আক্রমণ করা হচ্ছে। এবং বিদেশ থেকে যারা এই কাণ্ডগুলো করছে অনেকেই এই অন্তর্বর্তী সরকারেও অনেকে তাদেরকে বন্ধু বলে মনে করতেন, কিন্তু তারা কি সত্যিই বাংলাদেশের বন্ধু? আমার মনে হয় যে অনেকগুলো মৌলিক প্রশ্ন তিনি সামনে এসেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে, সরকার প্রধানের দায়িত্ব হবে এটি স্পষ্ট করা, দেশবাসীর কাছে এটা জানানো, ব্যাখ্যা করা। কারণ না হলে আরেকটি হচ্ছে যে আমি মনে করি যার অবস্থান থেকে তার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। ছাত্র নেতৃত্ব তাদের নতুন দল করতে যাচ্ছে, নিশ্চয়ই তাদের নতুন নীতি কর্মসূচি পরিকল্পনা আছে। বিএনপি তার পরিকল্পনা আছে, জামাত ইসলাম তার পরিকল্পনা আছে, তার মতো যার মতো। আমরা দেখলাম যে জামাত ইসলাম একটা কর্মসূচি ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেই কর্মসূচির প্রত্যাহার হলো। এবং সেটি অবশ্য তাদের দলীয় আজহার উদ্দিনের যে মুক্তির দাবি আমি বলছি, কিন্তু ধরেন এটা যদি বিএনপি যদি কালকে কর্মসূচি দেয় যে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করতে হবে, যদি আগামী 7 দিনের মধ্যে না করা হয় তাহলে আমরা প্রধান উপদেষ্টার সামনে অবস্থান ধর্মঘট করব, তাহলে এই সরকার কি এই একই অনুরূপ সিদ্ধান্ত নেবে? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। জি, একটু আপনি নতুন দলের প্রসঙ্গ টানছিলেন। আজকে উপদেষ্টা নাহিদ, এখন অবশ্য উপদেষ্টা নেই, তিনি পদত্যাগ করেছেন, এবং নতুন দল প্রসঙ্গে একটু জানতে চাইব, মশিউর রহমানের কাছে একটু জানতে চাইব যে আমরা দল প্রসঙ্গের পাশাপাশি আমরা দেখলাম যে চীনে 22 জন প্রতিনিধি গেছেন, তার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক কমিটি সহ। এটি আমরা জানতাম যে বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি বা আপনাদের সংবাদ যে সম্মেলনের মাধ্যমে জানা গেল যে নাগরিক কমিটি কাউকে পাঠায়নি, কিন্তু নাগরিক কমিটির 2 জন গেছেন, তার মধ্যে একজন আবার আপনাদের নতুন দলের শীর্ষ পদে থাকতে পারেন বলেও জানা গেছে গণমাধ্যমের খবরে। সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইব যে দলের শুরুতেই একটু সমন্বয়হীনতা দেখা গেল কিনা। তবে তার আগে একটু বিরতি নিয়ে আসতে চাই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। মশিউর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, যেটি দেখলাম গণমাধ্যমে আলোচনা ছিল যে সব রাজনৈতিক দলের সাথে আপনাদেরও নাম ছিল, কিন্তু এখন জানা গেল যে আসলে আপনাদের দলের হয়ে যাননি ওই 2 জন প্রতিনিধি। সেই ক্ষেত্রে যেহেতু তাদের নামটি আলোচনায়, যে আপনাদের নতুন যে দল ঘোষণা হচ্ছে সেখানেও তারা শীর্ষ পদে থাকতে পারেন, কিন্তু তাদের সাথেই আপনাদের দলীয় সমন্বয় নেই, মানে এখনই শুরুতেই গোড়ায় গলত টাইপের কিছু একটু হয়ে গেল কিনা? দেখুন, প্রথমত হচ্ছে আমাদের দলের শীর্ষ পদে কে আসবে এটা কিন্তু এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি অফিসিয়ালি আসলে কাউকেই কনফার্মেশন মেসেজ দেয়নি এবং বলেনি। তো মিডিয়াগুলো কি করেছে, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া প্রত্যেকেই তার যে একটা নিজস্ব বলয় আছে, সেই বলয় থেকে আসলে নিজের কোরআনটা ভারী করার জন্য কেউ বলার চেষ্টা করছে, কেউ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত নাগরিক কমিটি বলেন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, তারা আসলে কাউকেই এখন পর্যন্ত এই তরুণদের যে নতুন রাজনৈতিক দল হবে সেখানে আসলে কনফার্মেশন মেসেজ দেয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে
বা চীনের যে কমিউনিস্ট পার্টির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও আসলে ইনভাইটেশন ছিল। তো নাগরিক কমিটি আসলে যেহেতু দল গঠন নিয়ে আমরা আসলে ব্যস্ত, সেখানে আসলে আমরা অফিসিয়ালি আসলে আমরা কাউকে পাঠাইনি। এখন কেউ এছাড়াও আসলে ওটা বিভিন্ন, আপনার ধরেন আপনার ওখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে তারা নিয়েছে, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, এরপরে হচ্ছে আপনার অভ্যুত্থানে সাহসী ভূমিকা পালনকারী ছাত্রনেতা। তো সেই জায়গা থেকে আসলে ব্যক্তিগতভাবে কেউ কেউ যেয়ে থাকতে পারেন। তো নাগরিক কমিটি আসলে অফিসিয়ালি এখানে কাউকে পাঠায়নি। নাগরিক কমিটি আসলে এখন আমাদের যে নতুন দল আসছে আসলে সেই দল গঠনের প্রক্রিয়া নিয়ে আসলে আমরা এখন এই মুহূর্তে কাজ করছি। সেই ক্ষেত্রে আমরা এর প্রভাবও একটি দেখেছিলাম, যখন এই যে কারা আসছে না আসছে, তখন জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়েও এক ধরনের আলোচনা ছিল, এবং পরে দেখা গেল যে সেটি আপনাদের সাথে এক ধরনের সমঝোতা হয়েছে, সেটিও বলছিলেন নাগরিক কমিটির কেউ কেউ। তো সেই সমঝোতাটি কি, যে আমরা সহ অবস্থানে থাকবো, কোনো কিছুর রাজপথে তো আসলে সাধারণত বিনিময় সমঝোতা হয়। দেখুন, জুলাই আসলে এমন একটা বিপ্লব, এই বিপ্লবের পক্ষে একমাত্র হাসিনা এবং হাসিনার দোসর যারা, তারা ব্যতীত এই বিপ্লবে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য রাজনৈতিক দলগুলো বলেন, ছাত্র বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকের এই আন্দোলনের নিজস্ব একটা লড়াই আছে, নিজস্ব একটা ইতিহাস আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপির জায়গা থেকে আসলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, জামাতে ইসলাম বলেন বা ছাত্র শিবির বলেন, তারাও ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, বা গণ অধিকার পরিষদ বলেন, তারাও নেওয়ার চেষ্টা করছে, আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছে তারা তাদের জায়গা থেকে বলার চেষ্টা করছে। আমার নিজেরও তো একটা লড়াই আছে, আমার জায়গা থেকে আমি ওটা বলার চেষ্টা করছি। তো এখন বিষয়টা হয় কি, সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি কারো মুখ বন্ধ করতে পারবেন না। সেখানে প্রত্যেকের আসলে ব্যক্তিগতভাবে অনুসারী আছে, আমার নিজের অনুসারী আছে। এখন সেই জায়গা থেকে তারা তাদের মতো করে আসলে বলার চেষ্টা করছে, লেখার চেষ্টা করছে, এক প্রকারের মানে সোশ্যাল মিডিয়া লেখালেখির মধ্য দিয়ে এক প্রকার মিডিয়া হাইপ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত নাগরিক কমিটির জায়গা থেকে নাগরিক কমিটি আসলে এই বিষয়গুলো নিয়ে ওইভাবে তোয়াক্কা করছে না। আর একটা ব্যাপার হচ্ছে, নাগরিক কমিটি এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যতগুলো সিদ্ধান্ত নিয়েছে দল গঠনের প্রক্রিয়ায়, আমরা একটা পার্টি তৈরি করার জন্য আমরা একটা বোর্ডই ঠিক করেছি। আমরা আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে নিয়ে থাকি। সেক্ষেত্রে যদি আপনার যারা এখানে প্রভাবশালী আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা অর্গানোগ্রাম আছেন বা নাগরিক কমিটি যারা অর্গানোগ্রাম আছেন, তাদের আসলে এখানে একক কোনো প্রকার সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্তগুলো আমরা সম্পূর্ণই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের মতো করে সবাই তারপরে নিচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আসলে যেই মুহূর্তে আমরা আছি, সেখানে আসলে কেউ যদি বলে থাকেন যে, বা মিডিয়াগুলো যদি এসে থাকে যে অমুকে আসছেন অমুকে আসছেন, এটা অনেক প্রকার মিডিয়া এইভাবে বলে যে ভাই কিছু একটা দেন, মানে মিডিয়া যখন গিয়ে বলে সেটি তো নিশ্চয়ই একটা ভিত্তি থাকে যে কার সাথে গ্রহণযোগ্য কারোর সাথে কথা বলেই নিশ্চয়ই দেয়। আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনি আমাকে পার্সোনালি বলেন ভাই কিছু একটা দেন, মানে আমি আপনাকে যদি বলি বাংলাদেশের একটা সবচেয়ে বড় একটা মিডিয়া, সেখানকার সাংবাদিক যখন যায় বলে ভাই অফিস থেকে চাপ আছে কিছু একটা ডেলিভারি দেন। তো এখন যদি মিডিয়ার কালচারটা যদি এইভাবে হয়ে যায়, তখন তো আসলে আর ওইটা থাকে না। ধরেন আপনার সাথে আমার ভাই ব্রাদারের সম্পর্ক, পার্সোনালি আপনার সাথে আমি আলাপ করতে পারি, এটা কিন্তু আমার পলিটিক্যাল স্ট্যান্ড না বা দলীয় স্ট্যান্ড না। মিডিয়া কি অমূলক কিছু আসে কিনা আমি সেটা জানতে চাই। অমূলক বলতে ধরেন আপনার এই যে মানে এই যে অর্গানোগ্রামে কে আসবে, কে দলের আহ্বায়ক হবেন, কে সদস্য সচিব হবেন, কে অন্য পদগুলোতে আসবেন, এই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত মিডিয়া যে আসছে তাই তো ঘটছে আমরা দেখছি। না এখন পর্যন্ত যা আসে সেটা ঘটছে না, আমরা এখন পর্যন্ত আমরা ঠিক করি নাই, কিন্তু মিডিয়া আমরা দেখতে পাই। আমি আপনাকে বলি, মানে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই যে আমরা গতকালকে মিটিং করে আসলাম এইটা, আমাদের মিটিং এর সিদ্ধান্ত এইটা, কিন্তু মিডিয়ায় আসছে আরেকটা, তখন আসলে কনফিউজড হয়ে যায় আসলে মিডিয়া কোনটা বলে আমরা কোনটা বলি। একটু সৌরভের কাছে জানতে চাই, নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আজকে এক উপদেষ্টা পদত্যাগ করেছেন, তিনি ঘোষণাও দিয়েছেন যে তিনি দলে যুক্ত হতে যাচ্ছেন, যে কারণে তিনি সরে এসেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে এটিকে কিভাবে দেখছেন, পাশাপাশি যারা আলোচনায় আছে তারা তো সবাই আসলে তরুণ, বাংলাদেশে তরুণদের নিয়ে দল বোধহয় আগে নাগরিক গণ অধিকার পরিষদের একটি রয়েছে, এই তরুণদের উদ্যোগটিকে আসলে কিভাবে দেখেন? যদি আমি একটু এর সাথে যুক্ত করতে চাই যে 12 কোটি ভোটারের মধ্যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে 35-এর নিচে ভোটার আছে 3 কোটি, ভোটের সমীকরণটাই কি আসলে দিন শেষে তাদের মূল শক্তিটা কোথায় থাকবে বলে মনে করেন? ধন্যবাদ। তার আগে তরুণ বন্ধু মশিউরের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বলছি, একটা হচ্ছে যে গণমাধ্যম তো চাইবেই তথ্য নিতে, আবার এই কমিটির যেমন মশিউর রহমান এখানে যে অবস্থান ব্যাখ্যা করলেন, এই কমিটির বা এই তাদের শীর্ষ পর্যায়ে যদি 20 জন থাকে
সমন্বয়ক, তারা সবাই এক ভাষায় নিশ্চয়ই কথা বলেন না। তারাও কিন্তু তারাও চান যে তার যে প্রতিটি নেতা চান যে তার যে অনুরাগী বা তিনি যাদের বেশি পছন্দ করেন তারা যাতে কমিটিতে থাকুক। সুতরাং মিডিয়া কিন্তু এটা ঠিক নিজেরা তৈরি করে না, কমিটিরই কেউ না কেউ বলেন, অথবা কমিটির বাইরেও হতে পারে। একজন রাষ্ট্রবিজ্ঞানী বা একজন শিক্ষক বললেন যে এই কমিটি এটা হওয়া উচিত, তাই না? যেমন নাহিদ ইসলামের কথা, এটি তো মিডিয়ায় কিন্তু প্রথম আসছে, এবং তিনি দেখা গেল পরবর্তীকালে তিনি যে উপদেষ্টা পদ ছেড়ে দলের নেতৃত্ব দিবেন, এটাও কিন্তু মিডিয়ায় এসেছে। তো সুতরাং সবটা মিডিয়ার রচিত না। তো মিডিয়া যা জন পরিসরে আলোচনা আছে সেটি তুলে ধরে। সেক্ষেত্রে আমি মনে করি যে খুব একটা ভুল করেছে বলে মনে হয় না। হতে পারে যে 6 জনের কথা বলা হচ্ছে, 4 জন থাকতে পারে, 2 জন বাদ পড়তে পারে, অন্য 2 জন যোগ হতে পারে। দ্বিতীয় হচ্ছে নতুন দল। অবশ্যই বহুদলীয় গণতন্ত্রে আছি আমরা, নতুন দল, নতুন উদ্যম, নতুন তরুণদের নেতৃত্বে দল স্বাগত জানায়। এবং নাহিদ ইসলাম বলবো তো একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগেও 2-1টি ক্ষেত্রে হয়েছে যে এরকম নতুন দল করার ক্ষেত্রে সে পদ ছেড়ে দিয়েছে, কিন্তু নাহিদ ইসলাম দল করার আগেই, আনুষ্ঠানিক ঘোষণার আগেই পদ ছেড়ে দিয়েছে, এবং উপদেষ্টা মানে একজন মন্ত্রীর পদ, তিনি একটা দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ছিলেন। আমি তো বলবো যে তাকে অভিনন্দন জানাই এই কারণে, তিনি যে এই নৈতিক শক্তি দেখিয়েছেন, তিনি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করেনি যে, এবং তিনি পরবর্তীকালে সংবাদ সম্মেলনে বলেছেন যে আমি রাজপথেই বেশি অধিক ভূমিকা রাখতে পারবো বলে মনে করি, এবং সেই সিদ্ধান্ত নিচ্ছে। এই কারণে এখন একটা প্রশ্ন আসলো যে এই ছাত্র নেতৃত্বের মধ্যে তো 3 জন ছিলেন উপদেষ্টা পরিষদে, বাকি 2 জনের কি অবস্থা হবে? তারা কি পদত্যাগ করবেন? পদত্যাগ করে নাহিদ ইসলামের মতো তারাও কি রাজপথে চলে যাবেন, না তারা সরকারে থাকবেন? আর সরকারে থাকলে দলের সাথে তার সম্পর্ক হবে কি? সেটা আনুষ্ঠানিক সম্পর্ক হতে পারে, অনানুষ্ঠানিকও হতে পারে, যে তারা দলের কমিটিতে নেই, কিন্তু তারা দল থেকে বিচ্ছিন্ন বা বিচ্যুত, এটি তারা জানাবেন কিনা। যদি না জানান তাহলে কিন্তু জনমনে, বিশেষ করে অনেক দল কিন্তু এই অন্তর্বর্তী সরকার সম্পর্কে সন্দেহ করে বা অভিযোগ করে যে তারা কোনো না কোনো দলকে, কোনো না কোনো পক্ষকে পক্ষপাত করছে, কোনো না কোনো পক্ষের প্রতি তাদের বিশেষ পক্ষপাতিত্ব আছে। আর সুতরাং এই বিষয়টা আমি মনে করি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত, এবং যাদের নাম এসেছে তারাও, হ্যাঁ, হতে পারে যে তারা এই প্রক্রিয়ায় ছিলেন, এখন আর থাকবেন না। তারা মনে করে অন্তর্বর্তী সরকার অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই পালন করবেন। এরপরে যদি ভবিষ্যতে তাদের রাজনৈতিক কোনো সম্ভাবনা আছে সেটা পড়ে, কিন্তু সরকারে থাকা অবস্থায় তারা কোনোভাবেই দলীয় রাজনীতির সাথে যুক্ত হবেন না। জি, মনিয়াপ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যেটির কথা সৌরভ ভাই বলছিলেন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে দলকে স্বাগত জানানো হচ্ছে, কিন্তু এটি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে, সেই অভিযোগটি এখনও আছে। আজকেও ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বাগতও জানিয়েছেন, আবার এটিও বলছেন। তো সেটি আসলে কিভাবে বলা যায়? নাহিদ তো পদত্যাগ করে তারপরে দলে আসতে যাচ্ছেন, এখনও দল গঠিতই হয়নি, তার আগেই তিনি পদত্যাগ করলেন। তাহলে আসলে কি বলা যায় যে আপনি নিজেই এখানে আপনার অবতারণা করেছেন, উত্তর আপনার মধ্যেই আছে। 3 জন, তারা 3 জন সরাসরি মন্ত্রী, একজন মন্ত্রী না কিন্তু মন্ত্রীর পদাধিকারী, 4 জন। তো 4 জনের একজন আসলেন, বাকি 3 জন কিন্তু তাদেরই লোক। তারা কিন্তু বলেন নাই যে আমরা কোনোদিন রাজনীতি করব না। তারা তো দলে এখন আসছেন না, কিন্তু তারা কিন্তু তাদেরই প্রতিনিধি, ছাত্রদেরই প্রতিনিধি। তারা এখন আসছেন না, তারা 2 মাস পরে আরেকজন ধরেন জয়েন করলো, বললো যে আমি তো মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আসলাম উপদেষ্টা, আবার 2 মাস পর আরেকজন জয়েন করলো। এটা তো হলো না। আপনি এখানে থেকে এদেরকে সুবিধা দিচ্ছেন, সুবিধা দিবেন, আবার আপনি এসে জয়েন করবেন যে কোনোভাবে। এই দলটা গঠন হবে তো অনেক আগে থেকেই কথা হচ্ছিল, আরো 3-4 মাস 5 মাস বা যেদিন ক্ষমতা তারা নিয়েছে সেই দিন থেকেই কথা বলছিল যে ছাত্রদের একটা দল হবে। তাহলে তারা 6 মাস কেন মন্ত্রিত্ব করলো? আপনি বলেন, নাহিদ কেন 6 মাস মন্ত্রিত্ব করলেন?
তো সে কেন আরো 6 মাস আগে সে কেন মন্ত্রিত্ব করার আগে চিন্তা করলেন না যে আমি যেহেতু দলের দায়িত্ব নিব আমি এটা করব না? আপনি ছড়িয়েও ঘোরাবেন, আবার আপনি দলও করবেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, অন্য কেউ না কেউ তো থাকতেই হতো, যেহেতু সবাই চাইছিল যে থাকতো, সেটা তো অন্য জিনিস। আপনার যারা আছে বিভিন্ন এনজিও, আমরা কি বলতাম প্রথমে সরকার গঠন হলে বলছি এটা একটা এনজিও গ্রাম, কয়েকটা এনজিও আর একটা গ্রামীণ, তো এইরকম বলতাম দুষ্টুমি করে। তো না হয় আরো কিছু এনজিও আসতো, আরো কিছু বুদ্ধিজীবী আসতো, তাদের তো আসার দরকার ছিল না। আচ্ছা, আপনি বলছেন কোন ছাত্র প্রতিনিধি না থাকা? হ্যাঁ, না থাকা, তাদের তো এখানে আসার কোনো কারণ ছিল না। তারা আসছে, তার মানে তারা হালুয়া রুটিরও ভাগ খাবে, তারা আপনার রাজনীতিও করবে। তাদের রাজনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে এক আইন, আবার অন্য দলের জন্য, ছাত্র দল বা অন্য কারোর জন্য অন্য আইন। তারা মিছিল করতে পারবে না, ক্যাম্পাস বিরোধী আন্দোলন হবে, ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি হবে না, কিন্তু তারা কিন্তু দল করছে, তারা কিন্তু ওখানে বসেই 3 বেলা 4 বেলা মিটিং করছে। এটা তো হতে পারে না। এই যে বলল যে সব স্টেক হোল্ডাররাই কাজ করছে, বিএনপির কাজ করা আর এই ছাত্রদের কাজ করা কি এক জিনিস? হ্যাঁ, তারা সামনের দিকে ছিল, আমরা অস্বীকার করি, আমরা তাদের এই যে ত্যাগকে আমরা সম্মান করি। এখন তারা 6 মাসে বলছে যে কারা মাস্টার মাইন্ড, যারা মারা গেছে তারাই, শহীদ হয়েছে যারা, তারাই মাস্টার মাইন্ড। এই কথাটা তো আগে বলে নাই। ছাত্র দলের সঙ্গে যখন কথা বলছে, বিএনপির সঙ্গে যখন কথা বলছে, তাদের কি ভাব, তারা কিভাবে, আর আমরা কতটা ওই যে ফলবান বৃক্ষ নুয়ে থাকে, আমরা কিন্তু সেইভাবে তাদেরকে দেখেছি ফেলফেল করে, কিচ্ছু বলি নেই যে এই কালকের সন্তানটা, এই বাচ্চাটা এত কথা মানে কোথা থেকে শিখলো। এই যে তাদেরকে যে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, ওই মুখস্থ তোতা পাখির মতো ওই কিছু কথায় একদম কোরাস গানের মতো কথা, আপনি একে যা বলবেন জেডও তাই বলবে। এটা হলো ওরিয়েন্টেশনের ফলাফল, আর কিছুই না। বাট আমাকে আপনি প্রশ্ন করেন, আপনার এখানে সারা রাত থাকবো, আপনি যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন করবেন, কারণ আমার জীবনের 20-30টা বছর কিন্তু রোদে বৃষ্টিতে ভিজে কিন্তু আমি আপনাদের সাথে কাজ করছি, আপনারা সাংবাদিকরা কাজ করছেন, আমিও কাজ করছি। আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই আমি অনেক কিছু বলতে পারবো। কিংবা সৌরভ ভাই যেটা, উনি ওনার সাংবাদিকতা থেকে উনি প্রতিদিন ওখান থেকে আমাদের কাছ থেকে নিয়েছেন, কোথায় আমরা কি করেছি উনি লিখেছেন, ওনারও ক্ষুরোধার লিখনি থেকে উনি মনে করতে পারবেন। কিন্তু আজকের এই ছেলেদের তখন জন্মই হয় নাই, তাদের সব কিছু ওইভাবে তারা পারে না। আমার মতো, আমি একজন নীলুফার চৌধুরী মনি একদিনে হইনি, এটা আমার অহংকার না, এটা আমার ত্যাগ। সেইখানে যখন একজন প্রথম সারির সমন্বয়ক আমাকে জিজ্ঞেস করে, তার সাথে 3 দিন টকশো করার পরে লিফটের কাছে বলে যে আপনার নামটা যেন কি, তো এই যে তোতা পাখি, ওই জায়গায় তো আমার নামটা কি এটা তো তাদের মুখস্থ করানো হয় নাই। তাদেরকে যেটুকু মুখস্থ করানো হয়েছে তারা ওইটুকুই বলতে পারে। আমি কিন্তু তাদেরকে ভালোবাসি, আমার সন্তান, তারা আমার সন্তানের মতো। একজন মা সারা বিশ্বের মা হতে পারে, আমি আমার মায়ের জায়গা থেকে কথাগুলো বলছি। আমার বাচ্চাকে যদি আজকে এই পদের যদি দিতে বলেন, আমি তো বলবো যে এর চেয়ে আমাকে খুন করো, আমি সেটাও মেনে নিব। কিন্তু আমি আমার সন্তানকে শিক্ষিত করা ছাড়া, মানুষ করা ছাড়া আমি অমানুষ হওয়ার জন্য ওইখানে দিব? আমি কিন্তু আমার জীবনের ত্যাগ থেকে এই কথাগুলো বলছি, আমি কিন্তু দিব না। এবং বাংলাদেশের অনেক মা বাবা আছে তারা দিবে না, এবং এই কারণে ছাত্ররা যারা ছিল 5ই আগস্ট পর্যন্ত, তারা কিন্তু আপনার 100 ভাগের 90 ভাগ তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আর যে 10 ভাগ আছে আপনি দেখেন না, আপনি বিভিন্ন স্থানীয় সরকারে যান না, বিভিন্ন আপনার জেলা থানাগুলাতে যান, আপনি সমন্বয়কের কাউকে পাবেনই না, আরো কমিটিটা হোক আরো পাবেন না আপনি। তো এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতার ফসল থেকে আমরা এই কথাগুলো বলছি, আমরা ওদের ভালো চাই বলে এই কথাগুলো বলছি। আবার আলোচনায় ফিরছি, আমি তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও আলোচনার ক্ষেত্রে একটু যেতে চাই জনাব মশিউর রহমান, একটু আপনার কাছেই আসতে চাই। আমরা যেটি দেখলাম যে আজকে স্থানীয় সরকার উপদেষ্টা আবারও যেটি ঘোষণা করলেন, গেল কয়েকদিন ধরেই আসলে আলোচনা হচ্ছিল স্থানীয় নির্বাচন প্রসঙ্গে, বিএনপি যেটির ঘোর বিরোধিতা জানিয়েছেন, তিনি আজকে বললেন যে অন্তত পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ভোট হতে পারে। কিন্তু জানতে চাচ্ছি যে আসলে আপনারাও চাইছেন সেটি যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে, সেটি আসলে কেন বলছেন? যদি পুরো রাষ্ট্রই চলতে পারে, জনপ্রতিনিধি নেই, এখন সংসদ সদস্য নেই, অন্তর্বর্তী সরকারের চলছে, আবার ডিসেম্বরের মধ্যে ভোট হবে সেটিও ঘোষণা করা হয়েছে, তাহলে স্থানীয় সরকারটা এতটা জরুরি কেন মনে করছেন? একটু পাশাপাশি বলে নিই, অভিযোগ আছে যে আপনারা আপনাদের দল গোছানোর জন্য আসলে এটি করতে চাইছেন, এটি সত্যি কিনা? আচ্ছা, আপনার প্রশ্নের সরাসরি উত্তরে যাওয়ার আগে আমি নীলুফা আপার বেশ কিছু বক্তব্য আমার কাছে একটু মনে হয়েছে আসলে উত্তর দেওয়াই দরকার। প্রথমত হচ্ছে যারা এখানে তরুণ, আবারও বলছি তরুণ, নট ছাত্র, তরুণ যে প্রতিনিধিরা সরকারে গিয়েছিল প্রতিনিধি হিসেবে বা উপদেষ্টা হিসেবে, তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যায় নাই, তারা
অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এবং অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্মের বা সেই তরুণদের নেতৃত্ব দানকারী সেই সংগঠন হিসেবে তারা ওখানে গিয়েছে। অর্থাৎ এই জুলাই বিপ্লবের যারা মহানায়ক, তারা সেই বিপ্লবের তার যে ফসলটা আসলে তারা এই এত 16 বছরের সেই জালিমকে হটাইছে, সেই জায়গায় সেই অভ্যুত্থানের যে একটা ব্যাপার ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং ফ্যাসিস্ট হাসিনার পতন, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্যই অভ্যুত্থানের যারা মহানায়ক তারা সেখান থেকে এই উপদেষ্টা পরিষদে গিয়েছে। সেখানে তারা যেমন ছাত্রদের প্রতিনিধিত্ব করছে, ঠিক তেমনি ভাবে তারা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ যেহেতু অভ্যুত্থানে সমস্ত রাজনৈতিক দলগুলো এই তরুণদের নেতৃত্বে, তরুণ এবং ছাত্রদের নেতৃত্বে যেহেতু সবাই এসছে, দলমত পথ নির্বিশেষে, যারা গত 16 বছরের মজলুম, সেখানে তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছে। এখন প্রত্যেকটা ব্যক্তির ফ্রিডম অফ চয়েস থাকতে হবে। কেউ যদি চায় যে সে উপদেষ্টা ছিল, এখন তার উপদেষ্টার চাইতে তার কাছে মনে হচ্ছে যে আমি উপদেষ্টা হয়ে আমি যতটা জাতিকে সার্ভ করতেছি, যতটা সেবা করতেছি, তার চাইতে বরং আমি যদি রাজপথে ব্যাক করি অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসেবে বা এক দফার ঘোষক হিসেবে, তাহলে আমি আরো বেশি সার্ভ করতে পারবো। সেই বিষয়টা চিন্তা করে কেউ যদি রাজনৈতিক দলে আসতে চায়, তাহলে সেটাকে কিন্তু আমরা বাধা দিতে পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে, আপা যেটা বললেন যে সুবিধা দিচ্ছে, এক্স্যাক্টলি আপনি বলেন না যে এই যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হবার পরে বা গত 6 মাসে এক্স্যাক্টলি সরকারের কাছ থেকে এই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন কোন সুযোগ সুবিধা নিয়েছে, যেই সুযোগ সুবিধাগুলো বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো নেয়নি, আপনি এক্স্যাক্টলি সেই সুবিধাগুলোর কথাগুলো বলবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপা একটা কথা বললেন যে আপনি হালুয়া রুটির ভাগও খাবেন, আবার কি যেন একটা করবেন বললেন। এখন তার কাছে যদি কোনো একজন ব্যক্তি উপদেষ্টা হওয়া মানে হচ্ছে হালুয়া রুটির ভাগ খাওয়া, তাহলে অদূর ভবিষ্যতে এই বিএনপি যখন রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তখন তারা যে হালুয়া রুটিই খাবে এবং মনস্তাত্ত্বিকভাবে তাদের কাছে ক্ষমতা মানেই দায়িত্ব না, রেসপন্সিবিলিটি না, এটা হচ্ছে হালুয়া রুটির ভাগ খাওয়া, তাহলে এই জাতির কপালে আসলেই খুবই দুর্ভাগ্য আছে। আমরা মনে করি এই 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা এটাকে রেসপন্সিবিলিটি টু সার্ভ দ্য নেশন হিসেবে নিবে। কিন্তু যদি এটাকে হালুয়া রুটির ভাগ হিসেবে নেয়, ওই যে 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ওই শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, ওই হিসেবে হালুয়া রুটি হিসেবে নেয়, তাহলে জাতির কপালে আসলেই দুঃখ আছে। আরেকটা বিষয়টা হচ্ছে, আমি আপনার প্রশ্নে আসবো, নাহিদ ইসলামের যে বিষয়টা বলা হয়েছে, ধরেন অভ্যুত্থানের পরে নাহিদ ইসলাম প্রথম বক্তব্য যেটা, আমাদের সময় কম, আমরা একটু আপনার এই প্রশ্নের উত্তরটি আমি একটু সৌরভের কাছ থেকে জেনে নিই যে আসলে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বা নির্বাচন প্রসঙ্গে এখন ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না দলগুলো, অথচ বিগত সময় কেবল তত্ত্বাবধায়কের প্রশ্নেই এরা সবাই ঐক্যবদ্ধ ছিল। এখন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী পাওয়া গেল, কিন্তু আবার সময় নিয়ে বিভেদ। আসলে বিভেদটি কি শুধু সময় নাকি ক্ষমতা, নাকি কি নিয়ে আসলে রাজপথের এই বিভেদ? আমার তো মনে হয় প্রধানের বক্তব্যের কিছুটা উত্তর পাওয়া গেছে। এই যে পক্ষ কি, একটা অন্তর্বর্তী সরকার, ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দল, মোটা দাগে যদি এই 3টি পক্ষর কথা বলি, তারা একসঙ্গে চলতে চায় কিনা বা একটা গন্তব্যে যেতে চায় কিনা। গন্তব্যটা হচ্ছে গণতন্ত্র উত্তরণ দেশের, এবং সেজন্য নির্বাচনটা জরুরি। এটি হচ্ছে, তাহলে আলোচনা করে এটা একটা সমাধানে আসতে হবে। জানি না জাতীয় ঐকমত্য কমিশনের এখনও কেন বৈঠক হচ্ছে না। সরকার যদিও বলা হয়েছিল যে সূচনা মাত্র, এটা এগোচ্ছে না। এই 3 পক্ষের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি আছে, এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই স্থানীয় সরকার নির্বাচন 3 পক্ষ এক হলে কোনো সমস্যা নেই, কিন্তু এরকম যদি মনে হয় যে আমি স্থানীয় সরকার নির্বাচন করলে আমার লাভ, সুতরাং আমি এটার উপর জোর দেব, আর একটা পক্ষ যদি মনে করে জাতীয় নির্বাচন করলে আমার লাভ, সুতরাং এখানেই আমি অনড় থাকব, তাহলে সমাধানে আসবে না। তাহলে যদি বাধ্য হয় কেউ যে সিদ্ধান্ত মেনে নিতে, তা এর একটা বিস্ফোরণ ঘটবে, এর একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। আমি মনে করি আলোচনার মাধ্যমেই এ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া, আর যে কারণে শুধু সিটি কর্পোরেশন আর শুধু পৌরসভা তো আর স্থানীয় সরকার নয়, স্থানীয় সরকার বিশাল, এবং এটি নির্বাচন কমিশনও বলছে এই 6 মাসের মধ্যে এটি করা সম্ভব নয়। আমার মনে হয় তাহলে তো জাতীয় নির্বাচন আরও এগিয়ে আনার পর স্থানীয় সরকার নির্বাচন হোক। আরেকটি বিষয় আছে, যে ভয়টা আছে, ছাত্র নেতৃত্ব বলেছে, সেটা হলো যে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটি কতটা নিরপেক্ষ হবে। আর সেই ব্যাপারে
যারা প্রতিযোগী অংশীজন তাদের নিশ্চয়তা দিতে হবে এবং তাদের মশিউর যেমন বললেন তাদের আচরণ, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে সেটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন থাকতে হবে, যে আমি ক্ষমতায় থেকেও যে নির্বাচন করব ক্ষমতার বাইরে থেকেও যাতে একই নির্বাচন করতে পারি। মুনিয়াপা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, নিশ্চয়ই আপনি ওই কথাগুলোর উত্তর দেবেন যে দৃষ্টিভঙ্গির প্রসঙ্গটি টানলেন বিশেষ করে মশিউর রহমান, যে ক্ষমতা মানেই কি আসলে বা দায়িত্ব নাকি হালুয়া রুটি, আসলে এই দৃষ্টিভঙ্গির দিকটিকে আমি বলতাম মশিউর যে কথাটা বললেন তার কথার মধ্যে একটা ঝাঁজ ছিল, ভালো, এটা থাকা ভালো। সুবিধার কথা যদি আসে, নাহিদ পদত্যাগ করলেন, নাহিদ কি এই পর্যন্ত আয় ব্যয়ের হিসাব দিয়েছেন? নাহিদদের নিয়ে অনেক কথা হয়, এই সমন্বয়কদের নিয়ে অনেক কথা হয় যে খালি হাতে খালি গাড়ি নিয়ে ঢুকে সচিবালয়ে গাড়ি ভর্তি করে বস্তা ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসে। আচ্ছা গেল, আপনার এই যে সমস্ত বাংলাদেশে সমন্বয়করা যা শুরু করেছে, এই যে লাল গালিচা সম্বর্ধনা নেওয়া ডিসিএসপিদের দিয়ে, এটা কি? এটা ক্ষমতার সম্পূর্ণ সর্বোচ্চ জায়গা থেকে। আমি তো সাবেক এমপি, আমার ডিসি আমার হলের আমার জুনিয়র 3-4 ব্যাচের, আমি ডিসি বা এসপি আমার এক ইউনিভার্সিটির, আমার 3-4-5 ব্যাচের। আমি কয়দিন বলতে পারবে যে আমি দেখা করছি বা কোনো সুবিধা নিচ্ছি বা বলছি? এইটা আমি তো একদম বেশ আগে এমপি ছিলাম। তো এই যে এই জায়গাটায় বুঝতে হবে। শুধু তাই না, এমপি ছিলাম তাই না, তারা কিন্তু আমার পরিচিত এবং আমি ওইখানে সুবিধা নিতে পারি। আমি ওপেন বলছি কথাগুলো। তো এই যে তারা যে এই নিচ্ছে, এই যে কে কোনটা উপদেষ্টারা আয় ব্যয়ের হিসাব দিয়েছে, কিংবা ছাত্ররা যারা হয়েছে তারা কারা আয় ব্যয়ের হিসাব দিয়েছে এই পর্যন্ত, এটা যদি তারা বলতো। এবং এই যে হালুয়া রুটি নিয়ে কথা, আমি মোটামুটি ভালো জায়গা থেকেই আসছি, আমি একবারে রাস্তার লোক না। তারপরেও আমি তাদের সমন্বয়করা যেভাবে গুচির ব্রিফকেস নিয়ে হাঁটে, আমি তো এই নাম শুনলেই আমার দাঁত ভেঙে যাবে, আমার নাম শুনলেই দাঁত ভেঙে যাবে। নর্মাল ব্র্যান্ডই আমি ইউজ করতে পারি না বা পারিও না। তো তারা কিভাবে, হলে থাকা ছেলে মেয়ে, তারা এত ভাব কোথা থেকে আসে তাদের? এই যে বডি ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অনেক কিছু বলে, আমার কিছু না। আপনি দেখেন না, 2-1 মাস যাক, আপনার কিচ্ছু না। যাদের এই যে আপনার গোয়েন্দা সংস্থা, তারাই বের করবে এরা কোথায় কয় টাকা কিভাবে কোনখানে রেখেছে। এটা আমাদের করতে হবে না, আমরা শুধু ওয়েট করছি। আমরা চাই যে আমাদের সন্তানরা যেন দুধে ভাতে থাকে, ভালোভাবে ডাইলে ভাতে অন্তত থাকে। কিন্তু এই ধরনের অন্যায়, এটা হচ্ছে কি, এটা পারিবারিক শিক্ষা একটা ব্যাপার থাকে। শেষ একটু অভিযোগ নিয়ে আমি একটু মশিউরের কাছে জানতে চাই, এই যে সংবর্ধনার কথা, এটি তো আসলে আমরাও দেখেছি যে বিশাল বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে, এটিও দেখেছি। সেটি আসলে কোত্থেকে কারা করেছে সেটি জানতে চাই। তবে খুবই অল্প সময়ের মধ্যে, আপনি 10 সেকেন্ডের মধ্যে একটু শেষ করবেন। আমার আগের বক্তব্যে আমি বলেছিলাম ক্রেডিটের কথা। সেক্ষেত্রে নাহিদ ইসলাম উপদেষ্টা হওয়ার পরে প্রথম বক্তব্যেই তিনি দল মত পথ নির্বিশেষে এই আন্দোলনের ক্রেডিট, এই অভ্যুত্থানের বিপ্লবের ক্রেডিট সবাইকে দিয়েছে। আর একটা হচ্ছে একদম স্পেসিফিকলি এই যে সংবর্ধনার যে বিশাল বহর, এটি কোত্থেকে আসে, কারা ফাইন্যান্স করছে? আয় ব্যয়ের হিসাবটা দিয়েছে। সংবর্ধনার ক্ষেত্রে আমার চোখে এই ধরনের কোনো সংবর্ধনা পড়ে না। আমি একজন সমন্বয়কের একটা সংবর্ধনা দেখেছি এবং সেই বিষয়টা নিয়ে আমি নিজে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে পোস্ট করেছি এবং তার ভয়ঙ্কর লেভেলের সমালোচনা করেছি। এবং পরবর্তীতে সে বলেছে তার এলাকার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা তাকে হয়তো করেছে, কিন্তু আমি আসলে সুস্পষ্ট ব্যাখ্যা তার কাছ থেকে পাইনি। বাট আমার মানে শুভাকাঙ্ক্ষীর জায়গাটা তো আপনি বুঝেন, রাজনীতির ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী থাকতেই পারে, আপনার যে কেউ আপনাকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে, আপনার জন্য কিছু করতেই পারে। কারণ অভ্যুত্থানে যারা হিরো, মানুষের একটা আবেগ কাজ করে। শেষ করতে চাই আলোচনা, আসলে অনেকেই অনেক কিছু করতে পারে। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।